আজকে আমরা পড়াবো যেটা কেমিস্ট্রি বুঝতে গেলে এই প্রিন্সিপালটা শুরুতে বুঝতে হবে, না হলে তোমরা কেমিস্ট্রির বিশেষত্বটা বুঝতে পারবে না। ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে পার্থক্য কোথায় সেটা বোঝার জন্য আজকে আমরা শুরু করবো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এটাকে অনিশ্চয়তা নীতি বলা হয়। কি বলা হয়েছে এই নীতিতে? ইলেকট্রন অথবা কোনো সাবঅ্যাটমিক পার্টিকেলের এক্সাক্ট পজিশন বা এক্সাক্ট মোমেন্টাম একই সময়ে জানা সম্ভব না। ডেল এক্স হচ্ছে এর পজিশনের অনিশ্চয়তা, এরর। আর হচ্ছে ডেল পি হচ্ছে মোমেন্টামের অনিশ্চয়তা, মানে আমি মাপতে গেলে কতটা ভুল হতে পারে, তাদের গুণফলটা সবসময় h/4 বেশি হবে। তুমি যদি এটাকে একটা কনস্ট্যান্ট ধরে নাও তাহলে বুঝতে পারছো যে তুমি একটা কনস্ট্যান্ট কনসিডার করো, তাহলে আমি যদি এটাকে খুব নিশ্চিতভাবে বের করতে চাই, তাহলে এটা 1, তাহলে ডেল এক্স কত হবে? ডেল এক্স হয়ে যাবে k/ডেল পি। যদি এটা যত নিশ্চিত হবে মানে আমি কি বলছি, ডেল পি মানে এরর। নিশ্চিত মানে কি? ধরো আমার বন্ধু আমাকে বলেছে মোমেন্টাম হচ্ছে 10, মোমেন্টাম, আচ্ছা মোমেন্টাম ধরলাম যে আমি এটা ভেলোসিটি ইউনিট দিয়ে বলছি 10 মিটার/সেকেন্ড। আর আমি পরিমাপ করতে দেখতে পেলাম যে এক্স্যাক্টলি 9.99 মিটার/সেকেন্ড। তাহলে ডেল পি কত হবে? 0.01। বুঝতে পারলে? তাহলে যত তুমি ডেল পি মানে যত আমার অনিশ্চয়তা কমতে থাকবে, মানে যেটা মাপলাম আর যেটা পেলাম সেটা সেম, তার ডেল পির ভ্যালু জিরোর কাছাকাছি, মানে 0.01 মানে কি জিরো। তার ডেল এক্স এর ভ্যালু কত হবে? ডেল এক্স এর ভ্যালু ইনফিনিটির দিকে এন্ড করবে। ভালো করে বোঝার চেষ্টা করো গাণিতিক জিনিসটা। ম্যাথমেটিক্স যে ল্যাঙ্গুয়েজ, তো ম্যাথমেটিক্সকে সম্মান দিয়েই কথা বলবে সবসময়। ফর্মুলা থেকে আমি কি বলছি যে ডেল এক্স হচ্ছে আমার আমি আমাকে ইনফর্ম করা হচ্ছে x1, কিন্তু আমি পেলাম x2। তাহলে ডেল এক্স কত হবে? ডেল এক্স সমান হবে x2 মাইনাস x1। যখন নিশ্চিত হয়ে যাব, মানে যখন বলা হচ্ছে যে আনসার্টেনটি থাকবে না, মানে আনসার্টেনটি থাকবে, মানে যেটা বলা হবে পরিমাপ করে আমি সেটাই পাবো, তখন এটা জিরো হয়ে যাবে। যদি ডেল এক্স জিরো হয়ে যায়, ডেল এক্স যদি জিরো হয় তাহলে ডেল পি ইনফিনিটি হয়ে যাবে। তো ফর্মুলাটা বুঝতে পারলে গাণিতিক ফর্মুলাটা কি বোঝা যাচ্ছে, যে আমি যদি পজিশন যদি আমি এক্সাক্ট ভাবে মাপতে পারি, মানে তার ডেল এক্স জিরো, এরর কিছু নেই, যেটা বলা হয়েছে সেটাই পেয়েছি, তাহলে তার মোমেন্টামে আমি ইনফিনিটি অনিশ্চয়তা পেয়ে যাব। মানে বলা হচ্ছে 10 মিটার/সেকেন্ড, কিন্তু যা আছে 1000 মিটার/সেকেন্ড। এইটা হচ্ছে গাণিতিক ফর্মুলার তাৎপর্য। আমি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি যে গাণিতিক ফর্মুলাটার আগে তাৎপর্য ভালো করে বোঝার চেষ্টা করো। ডেল এক্স হচ্ছে আনসার্টেনটি ইন পজিশন। সেটা ধরো যে আমাকে এক্স যেটা ইনফর্ম করা হচ্ছে মাইনাস এক্স যেটা মেজার করে পাচ্ছি, মেজারমেন্ট, এটা হচ্ছে ডেল এক্স। ধরো আমি পজিশন আমাকে নির্ভুলভাবে বলা হচ্ছে যে আমার বন্ধু আমাকে বলো যে এখন সে বাড়িতে আছে। আমি যখন খবর নিয়ে জিজ্ঞাসা করলাম সে বাড়িতেই আছে। মানে ধরো একটা আমি জিজ্ঞাসা করলাম যে রাহুল কোথায় আছে, রাহুল তার বন্ধু বললো যে ও বাড়িতে আছে। তখন আমি ফোন করে দেখলাম রাহুল বাড়িতে আছে না বাড়িতে নেই, দেখলাম যে বাড়িতেই আছে। তাহলে ডেল এক্স এর কোনো চেঞ্জ হচ্ছে না, একদম জিরো হচ্ছে, ডেল এক্স জিরো, মানে আনসার্টেন কিছু নেই। তারপরে ফর্মুলা কি বলছে, ডেল এক্স ইন্টু ডেল পি ইকুয়াল টু আছে, তার মানে তুমি ইকুয়ালি বলো, ইকুয়াল h/4p করো। তাহলে ডেল এক্স এর ভ্যালু যদি আমি জিরো বসাই, ডেল পি ভ্যালু কত হবে? h/4 ইন্টু জিরো, মানে জিরো, 1/h/0 করলে ইনফিনিটি, তাহলে ডেল পি বাই ইনফিনিটি। তাহলে হয়তো রাহুল পড়াশোনা করছে না ঘুমিয়ে গেছে, সে ব্যাপারে আমি কিছু ইনফরমেশন বের করতেই পারবো না, কারণ সেখানে ইনফিনিটি। আমি যদি ফোন করে জিজ্ঞেস করি আচ্ছা রাহুল পড়ছে না ঘুমোচ্ছে, ও বলবে ঘুমোচ্ছে, আর আমি যখন খোঁজ নিচ্ছি তখন দেখা যাচ্ছে যে পড়ছে। তো এইটা হচ্ছে গাণিতিক ফর্মুলার তাৎপর্য। ডেল এক্স কমলে ডেল পি বাড়বে, মানে আমি যদি পজিশন খুব নির্ভুলভাবে বের করতে পারি, তাহলে কিন্তু তার মোমেন্টটা আমি নির্ভুলভাবে বের করতে পারবো না। কিন্তু এটা তো সম্ভব নয়। আমি রাহুলকে বন্ধু যদি বলে যে পাশের বাড়িতে রাহুলের বন্ধু থাকে, সে যদি বলে যে রাহুল এখন ঘুমাচ্ছে, আমি ফোন করে জানতে পারবো সে ঘুমাচ্ছে। রাহুলে কিন্তু আমি পজিশন এবং মোমেন্টাম দুটোই বের করতে পারবো, কিন্তু আমরা ইলেকট্রনের ক্ষেত্রে বের করতে পারবো। তার জন্য বলা হচ্ছে যে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা এক্সাম মোমেন্ট এক্সাম ভরবেগ আমরা একসাথে বের করতে পারবো না। এটাই হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। কার ক্ষেত্রে ফলো করবে? ইলেকট্রনের ক্ষেত্রে, রাহুলের ক্ষেত্রে নয়। তাহলে চলো আমি
রাহুলের ক্ষেত্রে আর একটু ভালো করে বলি, তা রাহুলের ক্ষেত্রে কিন্তু হাইজেনবার্গ আনসারটি কি বলবো, ভ্যালিড করবে না। ধরো আমি কেজিপি থেকে হাওড়া যাব, কেজিপি থেকে আমি হাওড়া যাচ্ছি, হাওড়া জাংশন। ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে 100 কিলোমিটার, বুঝলে? এখন প্রতি 5 কিলোমিটারে, ধরো 5 কিলোমিটারে বালিচক আছে স্টেশন, বালিচক। তারপরে ধরো পাঁশকুড়া আছে, তারপরে ধরো কোলাঘাট আছে, তারপরে ধরো কোলাঘাটে আগে না পরে বাগনান নাম ভুলে যাচ্ছি, তা ধরো তুমি সাঁতরাগাছি আছে। এতগুলো স্টেশন আছে, তারপরে হাওড়া। ধরো প্রত্যেকটা স্টেশনে 20 কিলোমিটার দূরে বালিচক, তারপরে 40-এ আছে আমার পাঁশকুড়া, 60-এ আছে কোলাঘাট, 80-তে আছে সাঁতরাগাছি, তারপর 100-এ আছে আমার হাওড়া। এবার ট্রেন জার্নি শুরু করেছে, একটা ট্রেন জার্নি শুরু করেছে। ট্রেনে ড্রাইভারকে আমি বললাম তুমি স্পিডটা ফিক্স করো 10 কিলোমিটার পার হাফ এন আওয়ার, 30 মিনিটে তুমি 10 কিলোমিটার চালাবে। তাহলে আমি ট্রেনের গতিবেগটা ফিক্স করে দিলাম, ভালো করে বোঝো। আমি গতিবেগ ফিক্স করেছি, আমি ড্রাইভারকে অর্ডার দিয়ে দিয়েছি তুমি প্রতি 10 মিনিট, 30 আধ ঘন্টাতে তুমি 10 কিলোমিটার যাবে। তাহলে আমি এবারে বসে বসে আমি পজিশন ফাইন্ড আউট করছি, আমি ভেলোসিটি ফিক্স করেছি, ভেলোসিটি ফিক্স করে দিয়েছি। আর পি সমান কি জানি, এমভি। মাস তো ট্রেনের গতি, ট্রেনের মাস তো সেম, ট্রেনের তো মাস আর চেঞ্জ হয়ে যাবে না, মানে তার যা ওয়েট। কেউ মনে করো না যে কিছু প্যাসেঞ্জার বেরিয়ে যাবে, কিছু প্যাসেঞ্জার চলে আসবে, তাহলে সে মাস অপরিবর্তিত থাকবে, তাহলে মোমেন্টামও ফিক্স। তাহলে আমি মোমেন্টাম ফিক্স করে দিয়েছি, ড্রাইভারকে আমি অর্ডার দিয়ে তার ভেলোসিটি এবং মোমেন্টাম ফিক্স করে দিয়েছি, বুঝলে? এবার আমি বসে বসে ভাবছি যে তাহলে 2 ঘন্টা পরে আমি ওকে বলবো, মানে আমার বন্ধুকে বলবো, রাহুলকে বলবো তুমি 2 ঘন্টা পরে তুমি আহ, 2 ঘন্টা পরে তুমি সাঁতরাগাছি চলে এসো, সাঁতরাগাছিতে আমি ট্রেন চলে আসবে, সাঁতরাগাছি থেকে ট্রেনটা নিয়ে নিও। তাহলে 2 ঘন্টা পরে আমি বলছি, 2 আওয়ার্স পরে তুমি আমার বন্ধুকে বলছি সাঁতরাগাছিতে চলে যেতে। তো আমার বন্ধু 2 ঘন্টা পরে চলে যাবে সাঁতরাগাছি, এবার সে যদি ট্রেন না পায় সে আমাকে ধরে পেটাবে, তাহলে তুমি ভুল ইনফরমেশন দিয়েছো, তাহলে তুমি তার পজিশনটা সঠিকভাবে নির্ণয় করতে পারোনি। তাহলে আমি দেখবো 2 ঘন্টা পরে আমি যে ইনফরমেশন দিলাম সাঁতরাগাছি, তাকে আমি ইনফর্ম করলাম, ইনফর্ম করে দিয়েছি। এবার আমি মেজারমেন্ট করতে যাচ্ছি, আমি এবারে ট্রেন মেজারমেন্ট করতে যাচ্ছি 2 ঘন্টা পরে কোথায় যায়। তো প্রথমে আধ ঘন্টাতে সে বালিচক পৌঁছালো, ওকে, সরি, আধ ঘন্টা হবে না, তাহলে আমাদের এটা 1 2 3 4 ঘন্টা, সরি 4 ঘন্টা পরে। ঠিক আছে, 4 ঘন্টা পরে ওকে বললাম তুই 4 ঘন্টা পরে সাঁতরাগাছি যাও। তবে আমি 4 ঘন্টাতে দেখবো যে ট্রেনটা সাঁতরাগাছি পৌঁছায় না পৌঁছায় না, আমি ইনফর্ম করে দিয়েছি। তাহলে আমরা এক্স ইনফর্ম কোথায়, এক্স ইনফর্ম হচ্ছে সাঁতরাগাছি। তুমি 4 ঘন্টা পরে সাঁতরাগাছি চলে 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 যাবে, সাঁতরাগাছি, ধরো সাঁতরাগাছি। তো 4 ঘন্টা পরে প্রথমে কি হবে, ট্রেন 10 কিলোমিটার পার হাফ এন আওয়ারে 10 কিলোমিটার যাচ্ছে, তাহলে 1 ঘন্টা পরে সে কোথায় পৌঁছাবে? ফার্স্ট 1 ঘন্টাতে 20 কিলোমিটার বালিচক কভার করবে, তারপরে 1 ঘন্টাতে সে আরো 20 কিলোমিটার কভার করবে, মানে পাঁশকুড়া পৌঁছাবে। তারপরে 1 ঘন্টাতে সে আরো 20 কিলোমিটার ওভার করবে এবং সে পৌঁছাবে কোলাঘাট। তারপরে 1 ঘন্টাতে সে পৌঁছে যাবে সাঁতরাগাছি। তাহলে ট্রেনটা কোথায় পৌঁছাচ্ছে, আমি 4 ঘন্টা পরে কি দেখলাম, আমার এক্স মেজারমেন্ট করে কি পেলাম, মেজারমেন্ট করে আমি কি পেলাম, সাঁতরাগাছি পেলাম। তাহলে আমি মোমেন্টটাকে ফিক্স করে দিয়ে পজিশন মাপতে গিয়ে দেখলাম, যে ডেল এক্স 0 হচ্ছে, এক্স ইনফর্ম মাইনাস এক্স মেজারমেন্ট 0 হচ্ছে। তাহলে আমি কি দেখতে পেলাম, ট্রেনের ক্ষেত্রে মোমেন্টাম এবং পজিশন আমি নির্ভুলভাবে বের করতে পারছি, দেখতে পেলে? আমি পজিশনকে ফিক্স করলাম, মানে পজিশন আমি আমার পজিশনে সে, সরি ভেলোসিটিতে সে ট্রেনটা চলছে। এখন আমি তার মোমেন্টাম ফিক্স করে দিয়ে দেখলাম পজিশনও ফিক্স হয়ে আছে। তাহলে ডেল এক্স ডেল পি 0, ডেল এক্স 0। তো এই দুটো ভ্যালু তো এই সমীকরণ ফলো করছে না। আমি যদি h/4 করি, 0 × 0 করলে তো সমীকরণ মিলবে না, বুঝতে পারলে? লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড মিলছে না। তাহলে
এই রাহুলের গল্প শোনালাম, তারপর ট্রেনের গল্প শোনালাম। এরা হচ্ছে ম্যাক্রোস্কোপিক অবজেক্ট। ম্যাক্রোস্কোপিক বলতে হিউজ, সাইজে অনেক বড় ম্যাক্রোস্কোপিক। এগুলো হচ্ছে ম্যাক্রোস্কোপিক পার্টিকেল। ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, যেমন ফুটবল হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, যাদের হচ্ছে এক কথায় মাস হিউজ হবে। মাস খুবই হাই হবে, খুবই হাই। ট্রেনের মাস, রাহুলের মাস, ফুটবলের মাস সবসময় বাড়তেই থাকছে। তো এই ওয়ার্ল্ডটাকে বলা হয়, তোমরা ফিজিক্সে যে ওয়ার্ল্ডটাকে নিয়ে আলোচনা করা হয়, ফুটবলের ফুটবল থেকে, ট্রেন থেকে, পৃথিবীর মোশন থেকে যাই করা হয় সবকিছু ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড। পার্থক্যটা এখানেই হলো, তুমি যখন ইলেকট্রনে চলে এলে তখন তুমি ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড থেকে চলে এলে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড। এখানে যখন তুমি অ্যাটম নিয়ে কথাবার্তা বলবে, ইলেকট্রন নিয়ে কথা বলবে, সেটা হয়ে যাবে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড। মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড। এখানেই হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ফলো হবে। রাহুলের ক্ষেত্রেও হবে না আনসার্টেনটি প্রিন্সিপাল। তার আমি পজিশন মোমেন্টাম একসাথে বের করতে পারবো, ট্রেনেরও বের করতে পারবো, পৃথিবীরও বের করতে পারবো। পৃথিবী কোন মাসে কোথায় থাকবে, কদিন পরে তার মানে 365 দিনে কোথায় কোন অক্ষাংশে থাকবে, সেটা কিন্তু আমি গণনা করে বের করতে পারবো। কারণ পৃথিবীর রোটেশন হচ্ছে ফিক্সড, তার স্পিড ফিক্স, তার জন্য তার পজিশন বের করতে পারবো। তার কারণে সেটা মাইক্রোস্কোপি ওয়ার্ল্ড, সেখানে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল অ্যাপ্লাই হবে না। তো হাইজেনবার্গ প্রিন্সিপাল কোথায় অ্যাপ্লাই হবে? মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে অ্যাটম ইলেকট্রন ক্ষেত্রে, থেকে বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেল। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, এরা যে সিস্টেম, সেখানে থাকে সাব অ্যাটমিক পার্টিকেল। সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে, সাব অ্যাটমিক পার্টিকেল। তো আমরা প্রথম পার্টটা কভার করলাম যে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের গাণিতিক ফর্মুলা তাৎপর্য। ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে এটাকে অ্যাপ্লাই করা যায় না, কিন্তু মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে এটাকে অ্যাপ্লাই করা যায়। এবারে চলো পৃথিবীর ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখি কিভাবে অ্যাকচুয়ালি মেজারমেন্ট করা হয়। দেখো, আমি ফ্ল্যাটে আছি, আমি ফ্ল্যাটে বসে একটা টেলিস্কোপ নিয়ে পৃথিবীতে বসে আছি। তো পৃথিবীতেও আমি মাপতে পারবো না, আমি ধরো চাঁদ কোথায় আছে আমি মাপছি। ধরো এখন হচ্ছে আমি চাঁদকে আমি যা দেখতে পেয়েছি, এখন হচ্ছে সন্ধ্যে 8টা 8 PM। আমি টেলিস্কোপ নিয়ে চাঁদকে মাপছি, চাঁদকে বোঝার চেষ্টা করছি চাঁদ কোথায় আছে। তাহলে এটা ধরো আকাশ। এখন আমি কি করে মাপবো? আমি টেলিস্কোপ দিয়ে মাপবো। তো টেলিস্কোপের মাধ্যমে আমি কি দেবো? টেলিস্কোপের মাধ্যমে অ্যাকচুয়ালি আমি একটা লাইট, আমার চোখ, আমি দেখছি মানে কি ভিজিবল লাইটের থ্রুতে দেখছি। তো তাহলে টেলিস্কোপ দিয়ে একটা লাইট যাবে, একটা ভিজিবল লাইট যাবে, এবং চাঁদ যেহেতু এখানে আছে, চাঁদ থেকে রিফ্লেক্ট হয়ে ধরো তোমার দিকে আবার আসবে। তখন তুমি বুঝবে যে হ্যাঁ এখন চাঁদ আছে। যদি চাঁদ না থাকে তাহলে সে চলে যাবে, বেরিয়ে চলে যাবে। তাহলে কি করে বুঝবো? না রিফ্লেক্ট হয়ে আসবে, বুঝলে? তাহলে আমি একটা ভিজিবল লাইট দিয়ে দেখছি। তো আমি লাইট দিয়ে, মানে ধরো তুমি টর্চ মেরে চাঁদটাকে দেখছো যে চাঁদটা কোথায় আছে, তো ধরো টর্চটা তোমার রিফ্লেক্ট হয়ে এলো। আবার রাত্রি 12টার সময় তোমার চাঁদ এখানে চলে এলো, তুমি একই রকম ভাবে তুমি একটা লাইট পাঠালে, সেই লাইটটা রিফ্লেক্ট হয়ে এলো, তুমি বুঝতে পারলে চাঁদ এখানে আছে। তাহলে তুমি কি করছো? চাঁদের তুমি ভেলোসিটি জানো, চাঁদের যে 28 দিনে যে এক রাউন্ড ঘুরেছে, মানে পুরো পৃথিবীর চারধারে যে 28 দিনে একবার ঘোরে, তুমি তো ভেলোসিটি, তার মানে কনফার্ম ভেলোসিটি ফিক্স। চাঁদ 28 দিনে তো পৃথিবীর চারধারে একবার ঘোরে, তাহলে চাঁদের ভেলোসিটি ফিক্স। যদি ভেলোসিটি ফিক্স না হতো, তাহলে সে কোনো সময় 34 দিনে, কোনোদিন 28 দিনে, কোনোদিন 20 দিনও ঘুরে ফেলতো, কিন্তু সেটা হয় না। তার মানে চাঁদের ভি ফিক্স, তার মানে পি সমান এমভি ফিক্সড। তো ভালো করে বোঝার চেষ্টা করো, এর ভেলোসিটি ফিক্সড, ডেল পি জিরো, কোনো আনসার্টেনটি নেই, আর আমি বসে বসে তার পজিশনও বের করে ফেলছি। 12টার সময় সে আমার মাথার উপরেই থাকবে, এটা শিওর। তাহলে ডেল এক্সও জিরো। তাহলে কেন জিরো? তাহলে কেন এখানে এইচ ইউ অ্যাপ্লাই হচ্ছে না? এইচ ইউ অ্যাপ্লাই হচ্ছে না, তার কারণ এটা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড, সরি ম্যাক্রোস্কোপিক। কারণ এটা ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে মেজারমেন্ট চলছে। তাহলে বুঝতে পারলে চাঁদের কিভাবে আমি পজিশন মাপতে পারি। আমি একটা লাইট পাঠাবো, সেই লাইটটা আমার কাছে ঘুরে আসবে, আমি দেখবো আচ্ছা ওখানে আছে, তাহলে চাঁদটা আমি বুঝতে পেরে গেছি পজিশন কোথায়। এবার মজার বিষয় হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রেও সেম। আমরা কি করি, ধরো একটা অ্যাটম, ভালো করে বোঝার চেষ্টা করো, একটা ইলেকট্রন তার ফার্স্ট কক্ষপথে ঘুরছে। ধরো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রনটা এখানে আছে,
এবারে আমি একটা স্পেকট্রোস্কোপির মাধ্যমে আমি লাইট পাঠাচ্ছি। ধরো আমি এবার লাইট পাঠাচ্ছি, তারপরে আমি এরকম একটা লাইট পাঠালাম, সেখানে ইলেকট্রনটা প্যাকড হয়ে গেল, যে ইলেকট্রনটা এখানে আছে। তো যেই লাইটটা পাঠালাম সেই লাইটটা আমার ঘুরে আমার কাছে আসবে। কিন্তু এবার ইলেকট্রনের পজিশনটা যদি আমি এখানে বলি যে এখানে আছে, কিন্তু পরের বার যখন আমি সঙ্গে সঙ্গে মেজার করতে যাব, মানে ওই মুহূর্তে আমি যখন সেকেন্ড টাইম রিডিং নিতে যাবো, তখন দেখবো যে ইলেকট্রন আর এখানে নেই, ইলেকট্রন চলে এসেছে এখানে। তাহলে আমি ঠিকই দেখছি যে ইলেকট্রনের ক্ষেত্রে এই ডেল এক্স যেটা হচ্ছে, এক্স আমি প্রথমবারে ইনফর্ম করলাম যেটা, যে আমি আচ্ছা এখানে আছে, আরেকবার মেজার করো তো ঠিক কিনা। আমি মেজার করতে গিয়ে দেখলাম সেটা সেখানে নেই, তাই নিয়ারলি জিরো হচ্ছে না। তাহলে ডেল এক্স এর মধ্যে মানে ইলেকট্রনটাকে যখনই আমি ডিটেক্ট করতে গেলাম, সে ছিটকে এসে এখানে চলে এলো। তাহলে তার ডেল এক্স কি হচ্ছে, ডেল এক্স ধীরে ধীরে বাড়ছে। তাহলে বোঝার চেষ্টা করো কেন এখানে এরকম হচ্ছে। এটা তোমরা রিয়েলাইজ করতে পারছো না যে স্যার এটা আহ, আপনি বলছেন আমরা কেন বিশ্বাস করি এরকম হচ্ছে। তাকে ভালো করে রিয়েল লাইফে এক্সাম রাখো। ধরো তুমি আহ, বাড়িতে বসে আছো, বাড়িতে বসে আছো, আর রাস্তা দিয়ে, তোমাদের বাড়ির পাশে রাস্তা দিয়ে একটা হাতি যাচ্ছে। এবার তুমি যদি এখান থেকে কি বলবো, একটা যদি ফু মারো, ধরো তুমি মুখে ফু মারলে, তাহলে হাতির গতিপথে কি কোনো বিচ্যুতি হবে? হাতি কিন্তু ওই রাস্তা দিয়ে চলে যাবে, কারণ সে তোমাকে তোয়াক্কাই করবে না। তাহলে হাতিকে ভয় দেখানোর জন্য বা তাকে থ্রেট দেওয়ার জন্য যে এনার্জিটা তোমার দরকার, যেটা প্রয়োজন, সেটা তুমি যেটা দিচ্ছ সেটা এনাফ নয়। বুঝলে? এবার ধরো একটা বিড়াল যাচ্ছে, ধরো বিড়াল যাচ্ছে, তুমি যদি ঘর থেকে ভয় দেখাও, বিড়ালটা কিন্তু ওই রাস্তাতে না গিয়ে হয়তো দূর দিয়ে চলে যাবে। তাহলে দেখো, তুমি যে এনার্জিটা দিচ্ছ সেই এনার্জিটা কিন্তু বিড়ালের গতিকে উম, বাঁকিয়ে দেওয়ার জন্যই না, বিড়ালকে ভয় দেখানোর জন্য। এরপরে একটা ধরো কেন্নকে তুমি যদি ফু মারো, কেন্ন কিন্তু ওই পথে যাবে না, সে উল্টো পথে পালিয়ে যাবে। এরপর ধরো একটা মশা তোমার চোখের সামনে ঘুরছে, চোখের সামনে মশা ঘুরছে, তুমি যদি ফু মারো তবে মশার সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। তাহলে এখান থেকে কি বোঝানো তোমাকে চেষ্টা করা আছে, তুমি যে ফু মারছো, ভয় দেখাচ্ছ, এনার্জি যেটা করছো, তোমার এনার্জিটা ফিক্সড। তুমি যে এনার্জিটা দিচ্ছ সেটা কিন্তু ফিক্সড। এবারে যখনই তোমার হাতি থেকে বিড়াল, বিড়াল থেকে কিন্ন থেকে মাছি হলো, তখন কি হচ্ছে, ওই পার্টিকেলের মাস মাসগুলো কমতে আছে, এবং যত মাস কমতে আছে তত এফেক্টেড হচ্ছে। তাহলে বোঝার চেষ্টা করো, তুমি হাতিকে কিন্তু এফেক্ট করতে পারোনি, তুমি মানে ভয় দেখে, কিন্তু তুমি একটা মশাকে যেই ফু মারলে সে সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। তো এবারে ভালো করে বোঝার চেষ্টা করো, আমি যখন চাঁদকে মেজার করছিলাম লাইট দিয়ে, তখন লাইটে একটা কি ছিল, ওয়েভলেন্থ ছিল। লাইটে একটা তো ওয়েভলেন্থ ছিল। আমি যে লাইট ইউজ করি, ভিজিবল লাইটের ক্ষেত্রে রেড থেকে ব্লু এই রিজিয়নে যে লাইট ইউজ করি, তার একটা ল্যাম্বডা আছে। তো তার করেসপন্ডিং এনার্জি কি হবে, ইকুয়ালস টু এইচ নিউ সমান এইচ সি বাই ল্যাম্বডা, এটা হবে তার এনার্জি। তো এই যে এনার্জিটা দিচ্ছি আমি, এটা আর্থকে ভয় দেখানোর মতো কিছু নয়, পৃথিবীকে ভয় দেখা বা চাঁদকে ভয় দেখানোর মতো কিছু নয়। চাঁদকে ভয় দেখে আমি বলতে, মানে এই এনার্জিটা চাঁদকে গিয়ে বলবে না তোমাকে আমি এনার্জি দিচ্ছি, তুমি স্পিড বাড়ে নাও, এটা হবে না। সেরকম ভাবে হাতিকে তুমি ওই এনার্জির মানে ওই আওয়াজ দেখে তুমি বলতে পারবে না তুমি ভাগো, কিন্তু বিড়ালকে ওই আওয়াজটা দিলে সে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে বলবে যে সঙ্গে সঙ্গে সে থেটে চলে যাবে উল্টো দিকে। সেরকম মশাটা তোমার সামনে মাছি ঘুরছিল, তাকে তুমি যেই ফু মারলে, তোমার এনার্জিটা যথেষ্ট বেশি ওর গতিপথ ডিবেট করার জন্য। বুঝতে পারলে? তোমার এনার্জিটা যথেষ্ট বেশি ওর গতিপথকে ডিবেট করার জন্য। সেই জন্য আমি যে এখানে ইলেকট্রনের মেজারমেন্টের জন্য যে লাইটটা ইউজ করেছি, আমি তো একটা কিছু স্পেকট্রোস্কোপি বা কিছু একটা লেজার লাইট ব্যবহার করেছি ডিটেক্ট করার জন্য। তো সেই লাইটের যে এনার্জি ইকুয়ালস টু এইচ নিউ সমান এসি বাই ল্যামডা, সে কি করছে, সেই ইলেকট্রনকে আরো স্পিড আপ করে দিচ্ছে। তার কারণে ইলেকট্রন তার সঙ্গে সঙ্গে জায়গা চেঞ্জ করে নিচ্ছে, মানে ভেলোসিটি যেটা ভি1 ছিল, সঙ্গে সঙ্গে সেটা ভি2 হয়ে যায়, ভি2 বেড়ে যাচ্ছে। এর কারণে তার পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে যেটা আমার বোঝানোর ব্যাপার, যে ইলেকট্রনকে যখন আমরা মানে চোখের সাহায্যে বা কোনো এক্সপেরিমেন্টাল যন্ত্রের সাহায্যে তখন তাকে ডিটেক্ট করার চেষ্টা করছি, আমরা যে ভিজিবল লাইটটা ফেলছি তার উপরে, সেই লাইটের এনার্জি
ওই মশার মতো, মশাকে ডিফিট করার মতো যেমন আমার ফুয়ের মানে হাওয়ার মুখের হাওয়ার এনার্জি এনাফ, সেই রকম ইলেকট্রনকে ডিফিট করার জন্য এই ভিজিবল লাইটের যে এনার্জি ই সেটা যথেষ্ট। তার জন্য ইলেকট্রনকে তুমি কখনো বিচার করতে পারবে না। তুমি যে কোনো লাইট দিয়ে তুমি একটা পার্টিকুলার লাইট দিয়ে তোর ভেলোসিটিকে তুমি মেনটেন করতে পারবে। তুমি যদি ল্যামডা ওয়ান দাও তাহলে ই ওয়ান এনার্জি ওর সাথে অ্যাড হবে, তাহলে ভেলোসিটি ভি ওয়ান হবে। আর যদি ল্যামডা টু দাও তাহলে ই টু হবে, আর ভেলোসিটি হয়ে যাবে ভি টু। তো ভেলোসিটিকে তুমি তুমি ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারলে, কিন্তু সঙ্গে সঙ্গে পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেখানে পজিশনটাকে তুমি ডিটেক্ট করতে পারবে না। এই কারণে বলা হচ্ছে সাবঅ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে তুমি যদি ডেল পি এক্সটাকে জিরো করে দাও, মানে তুমি যদি মোমেন্টামটা বলছো মোমেন্টাম সঠিকভাবে মেজার করতে পারছি, তাহলে কিন্তু ডেল এক্সটা ইনফিনিটি হয়ে যাবে, তার পজিশন সে কোথায় তুমি বুঝতে পারবে না। তার কারণে এই নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন কোথায় ঘুরছে সেটাই যে এতদিনের প্রশ্ন। ইলেকট্রন কোথায় আছে, ইলেকট্রন এখানে আছে না এখানে আছে না এখানে আছে না এখানে আছে, কেউ জানে না কোথায় আছে। তার জন্য বলা আছে ইলেকট্রন যে কোনো জায়গায় থাকতে পারে। এবং সেখান থেকে এসছে যে শুধু ইলেকট্রন এই একটা রেখা বরাবর এইটুকু জায়গাতে থাকবে না, ইলেকট্রন এরকম একটা পরিধি বরাবর এরকম একটা জায়গা, মোটা জায়গা, ওয়ান এস অরবিটালটা এরকম, ওয়ান এস অরবিটালটা এটা হচ্ছে পুরো ওয়ান এস অরবিটাল, এরপরে যে টু এস অরবিটাল, সরি এরপরে টু এস অরবিটালটা হচ্ছে এইটা। যে ইলেকট্রন একটা পার্টিকুলার রেখা বরাবর একটা পরিধি বরাবর থাকবে এরকম কোনো ব্যাপার নয়। ইলেকট্রন যে কোনো জায়গাতে মানে এরকম একটা থিকনেসের জায়গাতে ইলেকট্রন কিন্তু থাকতে পারে। এটা হচ্ছে টু এস অরবিটাল। তো ইলেকট্রনকে আমি যে কোনো জায়গায় পেতে পারি, এখানে 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 কোনো আমি শিওরলি কখনোই বলতে পারবো না যে ইলেকট্রন কোথায় আছে। তো আজকে আমরা যেটা বোঝানোর চেষ্টা করলাম যে ম্যাক্রোস্কোপিক পার্টিকেল ট্রেন, রাহুল অথবা ফুটবল, তাদের ক্ষেত্রে আমি ভেলোসিটি এবং পজিশন সঠিকভাবে বের করতে পারবো, কিন্তু মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কিন্তু পারবো না। কারণ ইলেকট্রনকে যে আমি লাইটটা দিয়ে মেজার করতে যাবো, সেই লাইটের এনার্জিটা ইলেকট্রনকে তার জায়গা থেকে সরিয়ে দেবে। তাহলে তাহলে আমরা তোমাদেরকে সরি আমি তোমাদেরকে কি বোঝালাম যে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড, এই অ্যাটমিক সিস্টেম এবং দেখি ইলেকট্রন এরা যে সাব অ্যাটমিক পার্টিকেল, এখানে it is impossible to determine simultaneously the exact position and exact momentum or velocity of an electron. তাই ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কেন বের করতে পারবো না সেটা তোমাদের এতক্ষণ ধরে বোঝালাম। যে মনে রাখবে যে মশা তোমার চারদিকে ঘুরছে, তুমি ফু মারলেই সেই এনার্জিটা এতটাই যথেষ্ট তোমার মশাকে তার জায়গা থেকে সরিয়ে দেবে। সেরকম ইলেকট্রনকে যে আমি লাইট দিয়ে যা করতে যাবো, সেই লাইট এনার্জি এনাফ এই ইলেকট্রনকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য। তো দেখো ডেল এস ইন্টু ডেল পি এক্স, এইচ বাই গ্রেটার ইকুয়াল টু এইচ বাই ফোর পি। তো পি সমান আমরা জানি এম ভি, সেখান থেকে এম ভি এক্স। এবারে মাস পার্টিকেলে মাস স্থির থাকে, তার জন্য মাসের কোনো অনিশ্চয়তা হবে না। ডেল ভি এক্স হচ্ছে ভেলোসিটির অনিশ্চয়তা, আনসার্টেনটি ইন ভেলোসিটি, আর ডেল এক্স হচ্ছে আনসার্টেনটি ইন প্রিন্সিপাল সরি পজিশন। তো এটাকে বলে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। ইম্পসিবল টু ডিটারমাইন সাইমালটেনিয়াসলি, একই সাথে এক্সাক্ট পজিশন এক্সাক্ট মোমেন্টাম ফর ভেলোসিটি অফ এন ইলেকট্রন। তো কি হচ্ছে ব্যাপারটা, আমরা কি করছি না, আমরা তো ওই ইলেকট্রনটাকে অবজার্ভ করার জন্য একটা ইলেকট্রোম্যাগনেটিক লাইট দিয়ে ওটাকে ট্রিগার করবো, মানে একটা লাইট পাঠাবো, সেই ইলেকট্রোম্যাগনেটিক লাইট এর মধ্যে ফোটন থাকবে। এই ফোটনের এনার্জি হবে কত, তার মোমেন্টাম করেসপন্ডিং ল্যামডা রেসপেক্টে তার মোমেন্টাম থাকবে একটা, এবং এনার্জিও থাকবে, ইকুয়ালস টু এইচ নিউ থাকবে সমান এইচ সি বাই ল্যামডা। তো ওই যে তার এনার্জি, সেই এনার্জিটা কি করবে, কলিশন ইলেকট্রনের সাথে কলিশন করবে, ইলেকট্রনসকে এনার্জি দিয়ে তার জায়গা থেকে সরিয়ে দেবে। তার জন্যই বলা হচ্ছে যে আমরা এখানে ইলেকট্রন কোনো পজিশন নির্ধারণ করতে পারবো না। তাহলে এখান থেকেই বলা হচ্ছে যে ইলেকট্রন একটা ডেফিনেট বোর কি বলেছে, বোর বলেছে যে ইলেকট্রন একটা ফিক্সড কক্ষপথে ঘুরবে, সেটা ভুল। ডেফিনাইট পাথ অথবা এই ফিক্সড অরবিটালের এক্সিস্টেন্স নেই। তার জন্য বলা হচ্ছে এই হাইজেনবার্গ আনসার্টেনটি ফার্স্ট টাইম বললো যে এরা কোনো ডেফিনাইট বা ফিক্সড অরবিটে ঘোরে না, এরা অ্যাকচুয়ালি একটা রিজিয়নে ঘুরে, এরকম একটা মোটা রিজিয়ন মানে একটা রিজিয়নে ঘুরবে, এরকম একটা রিজিয়নে ঘুরবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। এবং তার জন্য প্রবাবিলিটি কনস্ট্যান্ট যে এই পার্টিকুলার জায়গাতে কোথাও থাকবে, এবং তার আমরা প্রবাবিলিটি শুধু বের করতে পারবো, আমরা কখনো ফিক্স ভ্যালু বলতে পারবো না, শুধুমাত্র প্রবাবিলিটি বলতে পারবো। তো সেখান থেকেই পরের দিন আমরা যখন শ্রোডিঞ্জার ইকুয়েশন পড়াবো, সেখান থেকে আমাদেরকে বলা হবে, দেখানো হবে যে এই ইলেকট্রন যে অরবিটে থাকে এটা ভুল, ইলেকট্রন অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের চারদিকে একটা পার্টিকুলার জায়গায় থাকে, রিজিয়নে থাকে, সেই রিজিয়নটাকে আমরা বলবো অরবিটাল। এবং সেখানে আমরা কখনো তার নির্দিষ্ট জায়গা কথা বলতে পারবো না, সেখানে বলবো যে একটা প্রবাবিলিটি, এই জায়গাতে এত প্রবাবিলিটি থাকবে, এই জায়গাতে এত প্রবাবিলিটি। তো এখান থেকে এসছে যে ইলেকট্রনকে আমরা কখনো স্থিরভাবে বলতে পারবো না কোথায় থাকে, এবং সেখান থেকেই
কনসেপ্টে এসেছে যে এটা কোনো ফিক্সড অরবিটে ঘুরে না, এটা অরবিটাল থাকে। অরবিটাল বলতে নিউক্লিয়াসের চারদিকে যে জায়গাতে যে অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি সেটাকে অরবিটাল বলা হয়। ধরো তোমার 1s অরবিটাল, তো 1s অরবিটালটা এইটা, তো 1s অরবিটালটা আসলে এতটাই মানে এই জায়গাটা যে এখানে তোমার ইলেকট্রনটাকে পাওয়ার প্রবাবিলিটি থাকবে, এখানে জিরো, এখানে জিরো, আবার 2s এ থাকবে, এখানে 2s অরবিটাল, এরপর 2p অরবিটাল, 2p অরবিটাল, তো 2p অরবিটালের ক্ষেত্রে এখানে জিরো, কিন্তু এখানে প্রবাবিলিটি ম্যাক্সিমাম হবে। তো এরকম একটা প্রবাবিলিটি রিজিয়ন যে ইলেকট্রন এরকম প্রবাবল রিজিয়নে থাকতে পারে, সেই প্রবাবল রিজিয়ন গুলোকে বলা হয় অরবিটাল। তো পরের দিন আমরা শুরু করবো শ্রোডিঞ্জার ইকুয়েশন, এবং সেখান থেকে তোমাদেরকে বোঝাবো যে অ্যাকচুয়াল ইলেকট্রন কোথায় থাকে। দেখা হচ্ছে তাহলে পরে।